124 জন শুভাকাঙ্ক্ষীর টাকা খরচ করে 1.5 মাসের দীর্ঘ সফরে বিদেশে পাঠিয়েছেন একজন লেখককে কেবল বই লিখবার উদ্দেশ্যে। সাহিত্য ইতিহাসে এটি ইউনিক দৃষ্টান্ত হওয়ার সম্ভাবনাযুক্ত। এমন লেখক যার 37 বয়স অবধি পাসপোর্টে ছিল না, গুগল ম্যাপের ব্যবহার অজানা, হিন্দি বলা বা বোঝা কোনোটাই নেই আয়ত্তে, জিওগ্রাফি সেন্স অতি বাজে, ঢাকা শহরেই ঠিকানা খুঁজে পেতে পেরেশানি দশা, হাই ব্লাড প্রেশারের ওষুধ খেতে হয় 2 বেলা, স্লিপ ডিসঅর্ডার, পেপটিক আলসার, হাইট ফোবিয়া, এসকেলেটরে উঠলে হাত কাঁপে, দরদাম করতে অপারগ, একা ঘুমাতে ভয় পায়। সে মানুষ ভারতের 10 রাজ্যে 17 শহরে কিভাবে টিকে গেল? এর চাইতেও গুরুতর সমস্যা, সে সেলফ হ্যালুসিনেশনাল। যে মানুষটি প্রথমবার চড়েছিল বিমানে এবং নির্দিষ্ট সময় শেষে নামলো দেশের মাটিতে, শরীর এক হলেও মানুষটি কতখানি ভাঙল, নাকি হলো পুনর্নির্মিত। তো এতক্ষণ যেই বইয়ের থেকে কিছু অংশ পড়তেছিলাম, সেই বইয়ের নাম হলো ডিটাচমেন্ট টু ডিপার্চার, লেখক হিমালয় পাই। তো বইয়ের শুরুর দিকে এরকম একটা অদ্ভুত ভূমিকাই বলে দেয় যে বইটা আসলে গতানুগতিক যে বই সেগুলো থেকে মানে অনেক দিক থেকে আলাদা এবং ব্যতিক্রমী একটি বই। এবং এরকমই একটি বই এই 2025 সালে এসে বইটা আমি পড়লাম এবং পড়ে আমি ব্যাপক লেভেলের ইনসাইট গ্যাদার করলাম এই বইয়ের মাধ্যমে, এই বইটা পড়তে। এবং বইটা খুব ছোটোখাটো বই না, বইয়ের পেজ সংখ্যা হলো 500-এর মতো। তার মানে বইয়ের ভিতরে প্রচুর কন্টেন্ট আছে চিন্তাভাবনা করার মতো। তো যারা একটু ভাবুক এবং চিন্তাভাবনা করতে চান এবং ক্রিটিক্যাল ব্যাপার এবং ইনসাইট প্রিয় যারা, তাদের জন্য এই বইটা একদম আমার কাছে খুব উপযোগী বলে মনে হয়েছে। তো এখন যেই ব্যাপারটা নিয়ে আর কি আজকে ভিডিওটা বানাবো সেটা হলো এই বইয়ের যে ভিতরে কি কি বিষয় আশয় আছে, বা আমি এতদিন ধরে যে পড়লাম বইটা, এই বই নিয়ে একটা রিভিউ টাইপের মতো ভিডিও বানাবো। পরে এই বই নিয়ে লেখকের সাথে পডকাস্ট সামনে আসবে। তো আপাতত বইটার ভিতরে কি কি আছে এটার একটা বিবরণ আপনাদেরকে দিই। তো এই বইটা মূলত যে প্রথমেই যে আপনাদেরকে যেভাবে বললাম যে একজন 37 বছর বয়সী লেখক যিনি কখনো পাসপোর্ট করেন নাই, তিনি আসলে হঠাৎ করে 45 দিনের জন্য মানে দেড় মাসের মতো আর কি তিনি বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে যান। এবং ভারত ভ্রমণ তাকে কিভাবে তার মনোজগতে কেমন ধরনের পরিবর্তন আনেন, এই পার্সপেক্টিভ থেকেই মূলত এই বইয়ের পুরো কন্টেন্ট ম্যাটেরিয়ালগুলা উঠে আসছে। এখন এটাকে গতানুগতিক ভ্রমণ টাইপের বই বলা যায় না, কারণ এই বইয়ের ভিতরে নানা ধরনের আপনি ফিলোসফিক্যাল ইনসাইট পাবেন, সোশিওলজিক্যাল, পলিটিক্যাল অনেক ব্যাপার স্যাপার আছে, সাথে আছে চলচ্চিত্র, তারপর অ্যানথ্রোপোলজিক্যাল বিষয়। তো এরকম নানান প্রেক্ষাপট থেকে বইটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। এটাকে যদি নিছক ভ্রমণের বই হিসেবে ধরা হয়, আসলে এটা ভুল করা হবে। কারণ আমরা দেখি যে অনেক ব্লগার ভ্রমণ করতে যায়, তারপরে ওখানে কি কি দেখে এটার বিবরণ দেয়, বা অনেকে বই লেখে যে হ্যাঁ আমি 64 জেলা ঘুরছি এবং 64 জেলায় এরকম জিনিস আছে, এইসব জিনিস পাওয়া যায়, এরকম জিনিস পাওয়া যায়। এটা মোটেই আসলে সেরকম ধরনের বই না। কারণ সেরকম ধরনের বই হলে আসলে এই বইটা এত বিশাল মোটা হইতো না। বা অনেক ক্ষেত্রে ভ্রমণের বইটা মূলত কি যে ভ্রমণ যে জায়গায় গেছে সেই জায়গার বিবরণ, সেই জায়গার কালচারগুলো বিবরণ। বাট এখানেও কিছু অর্থে ভারতের যেই বিভিন্ন ধরনের যে কালচার, তারপর জায়গার যেই বর্ণনা আছে কিছু, বাট এইটার স্পেশালিটি হলো বা এটার ইউনিক ট্রেডমার্ক হলো এই বইটার যে এখানে নানা ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে, নানা ধরনের লেন্স, নানান দৃষ্টিকোণ থেকে লেখকের যেই মনো জার্নি, আমি যদি এটাকে বলি, যে একটা ভ্রমণ, এইটা বইয়ের মাধ্যমে চলে আসছে। যেমন লেখক দেখা গেছে যে ভারতের কোনো একটা জায়গায় গেছে, লাইক একটা স্টেডিয়ামে বসে আছে, ওয়াংখেড়ে স্টেডিয়াম। তো ওখানে বসে খেলা দেখতে তার ভিতরে হঠাৎ করে আপনার জ্যাক রুসোর কথা তার মনে আসতেছে।
তারপরে ওটা দেখতে দেখতে তিনি রাইমা সেনের ক্যারেক্টার অ্যানালিসিসে ঢুকে গেছে। তারপর বাংলাদেশের পপ কালচারের নিয়েও সে ঢুকে যাচ্ছে। তারপরে জেমস, আয়ুব বাচ্চু, এইসব ধরনের ক্যারেক্টার অ্যানালিসিসে সে ঢুকে যাচ্ছে জাস্ট ওই জায়গাটার কথা কল্পনা করে। তারপর তিনি আকবরের কথা তুলে আনতেছেন এই বইয়ের ভিতরে। তো এক একটা ক্যারেক্টারের সম্মুখীন হচ্ছেন এবং এক একটা জায়গায় তিনি যাচ্ছেন এবং এক একভাবে এক একটা জায়গা তার ভিতরে এক এক ধরনের স্মৃতি নিয়ে আসতেছে, এক এক ধরনের ব্যক্তির ফিলোসফি বা এক একটা ইভেন্টের যেই নানা রকম অ্যাঙ্গেল, এটা এই বইয়ে চলে আসতেছে বারবার নানা পয়েন্ট অফ ভিউ থেকে। তো এই ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে অ্যানথ্রোপোলজিক্যাল বিষয়গুলো এই বইটাতে চলে আসতেছে। আবার হুট করে দেখা যাবে যে লেখক জার্নি করতে করতে ওখান থেকে তিনি গণতন্ত্র আসলে কেন আমাদের দরকার নেই, বা গণতন্ত্রকে আদৌ ভ্যালিড কোনো সিস্টেম কিনা, বা আদৌ কি কোনো জায়গায় গণতন্ত্র অ্যাকচুয়ালি কাজ করে কিনা, এইটা চলে আসতেছে। আবার তিনি দেখা যাচ্ছে যে আর্গুমেন্ট করতেছেন যে রাজতন্ত্রই আসলে কেন ভালো, হ্যাঁ, এটার পক্ষে আর্গুমেন্ট দিতেছে। আবার এই আর্গুমেন্টটা আবার পরবর্তীতে যে তিনি আবার এটাকে রিফিউট করতেছে। মানে একজন লেখকের ভ্রমণ করতে যে নানা ধরনের জায়গা এবং মানুষকে দেখার পরে তার ভিতরে যেসব ক্যারেক্টার বা যে ধরনের চিন্তাগুলো হিট করতেছে ব্রেনে, এবং ওইটার সাথে সাথে যেই তার ভিতরে যে আর্গুমেন্টেশনগুলো তৈরি হইতেছে এবং ওই আর্গুমেন্টের যে দ্বন্দ্বগুলো তৈরি হইতেছে, এই দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব এইগুলোর যে একটা রোলার কোস্টার, একটা জার্নি, এই জার্নির সমস্তটা নিয়ে আপনি বলতে পারেন যে এই বইয়ের ভিতরে এই 500 পেজে আপনি একটা ফ্লো, একটা ইনসাইটফুল ফ্লো আপনি এই বইটার ভিতরে পাবেন। তো এই দিক দিয়ে আমার কাছে এই বইটা মানে হাইলি ইউনিক টাইপের মতো বই মনে হয়েছে, যেটা আপনি অন্য কোনো ধরনের বই আছে কি না আমার মনে হয় না। এবং লেখক যে স্টাইলে লিখছে এটাও কাইন্ড অফ ইউনিক। অনেকের কাছে একটু দুর্বোধ্য লাগতে পারে, কারণ লেখক একটু এই বইয়ের ভিতরে ইংরেজি যেসব শব্দগুলো আছে ওইগুলোর একটু বেশি, কারণ লেখক এই স্টাইলেই লেখে। এবং কিছু কিছু জায়গায় অনেক মেটাফোর আছে, মেটাফোরিক্যাল লেখা। তো যারা একটু মেটাফোরিক্যাল বই পড়তে পছন্দ করেন এবং একটু জটিল টাইপের বই পড়তে পছন্দ করেন বা একটু ক্রিটিক্যাল টাইপের বই পছন্দ করেন, তাদের জন্য এই বইটা একদম একটা জোস একটা চয়েস হবে বলে আমি মনে করি। তো এই বইয়ের যদি আরও কিছু কন্টেন্ট আমি যদি এখানে বলি এই বইটার ক্ষেত্রে কী হইতেছে, তো এইখানে কেবল যে শুধু ভারতের ব্যাপারগুলো চলে আসছে এমন না। তো ভারত দেখতে যে তিনি এখানে দেখা যায় যে বাংলাদেশের নানা ধরনের স্পটও নিয়ে আসছে, এবং বাংলাদেশের মানুষের কালচার বা বাংলাদেশের মানুষের যে চিন্তা ভাবনা ওইগুলোর পাশাপাশি ওইখানকার যে ভারতের যেই বিভিন্ন অঞ্চলে তিনি 3000 মানুষ পর্যবেক্ষণ করছে, 3000 মানুষের পর্যবেক্ষণ অনুসারে তিনি ভারতটাকে কিভাবে দেখতেছে, হ্যাঁ, ভারতের নানা রাজ্যকে কীভাবে তিনি পর্যবেক্ষণ করেছে, ওইটার দৃষ্টিভঙ্গিগুলো চলে আসছে। এখন এখানে কোশ্চেন আসতে পারে যে আচ্ছা, তিনি তো ভারত দেখছে, এখন ভারত এটা তো তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আসলে, তাহলে তাকে মানে এই বই তাহলে আমার কেন আমলে নিতে হবে? তো এইটার ক্ষেত্রেও তিনি একটা চমৎকার কাজ করছে, বা এই বইয়ে আমি যেটা দেখছি সেটা হলো যে তিনি তার দৃষ্টিভঙ্গিগুলোকে নিছক তার সাবজেক্টিভ লেন্স দিয়ে তিনি ব্যাখ্যা করেন না। তিনি এর জন্য নানা ধরনের বই, প্রায় 100-র মতো বই, এই বইয়ের শেষে আছে 100-র মতো বইয়ের রেফারেন্স, কোটেশন, তারপরে বিভিন্ন ধরনের সিনেমার নাম, এইসব জিনিসগুলোও তিনি বইয়ের শেষে সংযুক্ত করছেন। তো এই কারণে এই বইটা আরও বেশি ভ্যালুয়েবল হয়ে গেছে, যাতে করে একজন পাঠক যখন এই বইটা পড়বে তখন সে কেবল লেখকের দৃষ্টিভঙ্গি যেই মানে একমাত্র চূড়ান্ত রাইট কিনা, বা এই লেখকের যে তিনি যেই আর্গুমেন্টেশনগুলো দিতেছে বা দ্বন্দ্বগুলো উপস্থাপন করতেছে, এটার সাথে পাঠক নিজেও এঙ্গেজ হতে পারবে এবং যাচাই বাছাই করতে পারবে এই রেফারেন্স টাইপের যে বইগুলো আছে ওই বইগুলা ক্রস চেকিংয়ের মাধ্যমে। সো এখানে এই বইটা আসলে একজন পাঠককেও এঙ্গেজ করে ফেলবে লেখকের যে চিন্তাভাবনার যেই সব প্রতিদ্বন্দ্বগুলো আছে এইগুলোর সাথে। যেমন বিশেষ করে আমি যখন বই পড়তেছিলাম, আমার বই পড়তে যেয়ে তখন দেখা গেছে যে লেখক এক জায়গায় একটা আর্গুমেন্টেশন দিতেছে, ওই আর্গুমেন্টেশনের সাথে আমার চিন্তার একটা ভিন্নতা তৈরি হইতেছে। তখন আমি আমার নিজের সাথে আর্গুমেন্ট করতে চাই, আচ্ছা এটা কি লেখক ঠিক বলছে, এটা তো এইভাবেও দেখা যেতে পারতো। তার আমি লেখকের সাথেই একটা তর্কে এঙ্গেজ হওয়ার একটা
সুযোগ পাইতেছে এই বইটা পড়ার মাধ্যমে। যেমন আর বিশেষ করে কেনই বা এঙ্গেজ হব না, কারণ এই বইয়ে অনেক ইন্টারেস্টিং সব বিষয় চলে আসছে, যেটা যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এখানে রুশোর কথা আসছে, এখানে কান্টের কথা আসছে, তারপরে নিটশের কথা আসছে, সত্যজিৎ রায়ের কথা আসছে, এবং কেবলমাত্র এইসব মহান মহান লোকদের কথা আসে নাই, এইসব মহান মহান লোকের পাশে লেখক আরও কতজনকে নিয়ে আসছে, যেমন জেমস, তারপরে আপনার আয়ুব বাচ্চুর কথাও আসছে এখানে, তারপরে এখানে আকবর, সম্রাট আকবরের কথা আসছে, শাহজাহান, আওরঙ্গজেব, দারাশুকো, এটার কথা আসছে, তারপরে ভারতের দেশভাগের প্রসঙ্গটাও চলে আসছে, দেশভাগের প্রসঙ্গ, তারপর তারপর এই মোহাম্মদ আলী জিন্নার কথা চলে আসছে। এবং আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এই বই পড়তে যে তিনি জিন্না সম্পর্কে একটা রেফারেন্স দিয়েছে এই বইয়ের ভিতরে, যে জিন্না নাকি অবিভক্ত বাংলা চেয়েছিল, হ্যাঁ, কিন্তু এটা সামহাও অবিভক্ত বাংলা পড়া হয় নাই, বাংলাও পরে আসলে দুইটা পার্টে ভাগ হয়ে যায় আসলে। তো এটা যদি আপনি আরও গভীরভাবে জানতে চান তাহলে বইটা পড়তে হবে অ্যাকচুয়ালি। তো আমার কাছে এইটার একটা ইনসাইটফুল জিনিস লাগছিল। তারপর তিনি এরিক ফ্রমকে নিয়ে আসতেছেন স্বাধীনতার প্রশ্নে, যে তিনি স্বাধীনতা, যে অ্যাকচুয়ালি মানে স্বাধীনতা বলতে আসলে কী বোঝে, এইটাকেও এই বইয়ের ভিতরে দেখা যায় যে কোশ্চেন করা হয়েছে, যে আসলে মানুষ স্বাধীনতা কি চায় নাকি স্বাধীনতা কিন্তু পালাইতে চায়। এই ক্ষেত্রে তিনি একটা এরিক ফ্রম একজন ফিলোসফারের রেফারেন্স দিছে, যে এসকেপ ফ্রম ফ্রিডম বইটা থেকে, যে মানুষকে আদৌ স্বাধীনতা চায় কিনা, বা সে কি আদৌ স্বাধীনতা বোঝে কিনা, নাকি স্বাধীনতা সে বোঝার পরে সে ওই স্বাধীনতার ভয়াবহতা থেকে সে পালাইতে চায় অ্যাকচুয়ালি। তো এখানেও লেখকের একটা ইন্টারেস্টিং চমৎকার আর্গুমেন্টেশন আছে। তারপর ভাগ্য, নিয়তি, এগুলোর কথাও এই বইয়ের ভিতরে পাওয়া যায়। এবং নট অনলি দ্যাট, মাইকেল মধুসূদন, তারপরে রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথের সাথে ভিক্টোরিয়া ওকাম্পোর যে একটা সম্পর্কর একটা যে কমপ্লেক্সিটি, তারপর ঋতুপর্ণ ঘোষ, এরকম নানা ধরনের ব্যাপারগুলো নিয়ে আসছেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিভিন্ন ধরনের লেখক বা লেখক, দার্শনিক, হ্যাঁ, এবং রাজনীতিবিদ, এদের যেই রোমান্টিক সাইডটা আছে, হ্যাঁ, রোমান্টিক যে ব্যাপারগুলো আছে, সম্পর্কের যে কমপ্লেক্সিটিগুলো আছে, এইগুলা লেখকের এই বইটাতে আপনি পাবেন, যেটা অন্য কোনো বইতে আপনি হয়তো পাবেন না। যেমন মোহাম্মদ আলী জিন্না নিয়ে যদি আলাপ যদি করতে হয়, তাহলে মোহাম্মদ আলী জিন্না নিয়ে তার কী নিয়ে আলাপ হবে, তার পলিটিক্যাল আইডিওলজি নিয়ে আলাপ হবে, তিনি কীভাবে মুসলিম লীগের মাধ্যমে তার অ্যাকশন বা কার্যক্রমগুলো চালাইছেন, এইসব ব্যাপারগুলো নিয়ে আসলে সচরাচর মানে আলাপ আলোচনা দেখা যায়। কিন্তু মোহাম্মদ আলী জিন্না যিনি তখন ছিলেন 40 বছর বয়সী, এবং তিনি একজন ষোড়শী মানে 16 বছরের নারী রত্তনবাইকে যে বিবাহ করেন, হ্যাঁ, এই যে মোহাম্মদ আলী জিন্নার যে এই যে অ্যাসপেক্টটা, এবং এই অ্যাসপেক্ট থেকে যে একটা পার্সপেক্টিভ তৈরি হয় তার পরবর্তী রাজনৈতিক ব্যাপার বা তার যেই বিহেভিয়ার বা আচরণ, তো এইসব ব্যাপারগুলোও লেখক ক্রিটিক্যাল ভঙ্গি দিয়ে, হ্যাঁ, তিনি নানা ধরনের মতামত তিনি তৈরি করছেন, বা এগুলোর কাহিনীগুলো বর্ণনা করার মাধ্যমে, যে না কেবল নিছক পার্সোনাল ব্যাপার ঘেটে যে বিভিন্ন ধরনের যে ব্যাপারগুলো মানুষ তৈরি করে, হ্যাঁ, ওইরকম কিছু করার নাই, কিন্তু ব্যাপারগুলোকে তিনি ক্রিটিক্যালি ব্যাপারগুলোকে দেখার চেষ্টা করেন। যেমন নিটশের সাথে লু সালনের যে একটা সম্পর্ক, রোমান্টিক একটা যে সম্পর্ক তৈরি হয়, হ্যাঁ, ওইটা থেকে আসলে মানে মানে কোন অ্যাঙ্গেল থেকে দেখা যায় বা কিভাবে দেখা যায়, এখানেও দেখা যাবে যে লেখক এই ব্যাপারটা নিয়ে প্রতিদ্বন্দ্ব করতেছে। এবং কেবল তাই না, এই ব্যাপারগুলোর সাথে লেখকের যেই তার নিজের যেই জীবনটা, তার জীবনে এই ব্যাপারগুলোর সাথে কিভাবে একটা দ্বন্দ্ব হইতেছে বা বোঝাপড়াটা হইতেছে, এই ব্যাপারটাও আপনি দেখতে পারবেন। তো এখন কথা হলো যে এটা তো লেখকের ব্যাপারটা গেল, তাহলে পাঠকের এখানে কি হবে? কারণ পাঠকেরও তো একটা জীবন আছে, তাই না? তো লেখকের এই যে ব্যাপারগুলো আছে, তো এই ব্যাপারগুলোর সাথে পাঠক যখন এঙ্গেজ করবে, তখন পাঠকের জীবনের সাথেও দেখা যাবে যে একটা প্রতিদ্বন্দ্ব সে খুঁজে পাবে, এবং খুঁজে পাওয়ার পরে সে তখন ক্রিটিক্যালি তখন তার জীবনকেও এই ব্যাপারগুলোর সাথে এঙ্গেজ করার একটা স্কোপ খুঁজে পাবে। তো আমার মনে হয়েছে এটা এই বইয়ের সবচেয়ে স্ট্রং একটা এলিমেন্ট। আর যদি এই বইয়ের যদি কিছু মনে করি যে না একটু ডিফিকাল্টি কি হতে পারে, যে এই বইটা অনেক ফ্লো আকারে গেছে, তো
মানে একদম ট্রেন যেভাবে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় একদম ফ্লো ভাবে, তো এখানে চিন্তা ভাবনাগুলো অনেক ফ্লোয়িং ভাবে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় হুটহাট করে চলে গেছে। তো তো এখন আমি এক্সপেক্ট করতেছিলাম বই পড়তে পড়তে যে পার্টিকুলার টপিকটা যদি আরো একটু ডিপলি যদি মনোলগগুলো যদি চালানো যেত বা আলোচনাগুলো চালানো যেত তাহলে হয়তো বা ভালো হতো। বাট আমার কাছে আবার এই মনে হয়েছে যদি পার্টিকুলার জিনিসগুলো নিয়ে যদি মনোলগগুলো চলতেই থাকতো তাহলে দেখা যেত যে এই বই আসলে 500 পেজ না হয়ে এই বইটা মিনিমাম হলো 5000 পেজ হয়ে যেত। কারণ এই বইয়ের মানে বিষয়বস্তুগুলো এত কিছু একটা বইয়ের ভিতরে, হ্যাঁ। তো যেটা আসলেও তখন আসলে ওইভাবে মানে 1 বছরের জায়গায় দেখা যেত যে বই লিখতে লিখতে 10-15 বছর হয়ে যেত, তো আজীবন অপেক্ষা করতে করতে দাড়ি সাদা হয়ে যেত। সো তো এক হিসাবে দেখা যায় যে না, তাইলে ফ্লো হয়ে ভালোই হয়েছে। মানে লেখক একটা প্রসঙ্গ আইনে তারপরে ব্যাপারগুলোকে একটু ছেড়ে দিচ্ছে, লুজ করে সে আর একটা জায়গায় চলে যাচ্ছে। তবে এই বইটা নিয়ে পাঠক নিজেও এখানে যে পরে যে 100টার মতো যে রেফারেন্স বইগুলো আছে ওইগুলো ঘাটাঘাটি করলে দেখা যাবে যে পাঠক নানা জায়গায় নিজে থেকেই অনেক ব্যাপারগুলো নিয়ে সে ঘাটাঘাটি করে তারপরে তার মতো করে একটা ভাবার একটা স্কোপ পাবে। তো এই হিসেবে দেখা যায় যে এই কাজটা এইভাবে যে লেখার যে ধরনটা এটা কাইন্ড অফ ঠিক আছে। যেমন এই বইতে অ্যানার্কির কথা আছে, তো অ্যানার্কি সম্বন্ধে আমি এটা জানলাম এই বই থেকে, জানার পরে আমি নিজের থেকে আবার ঘাটাঘাটি করলাম অ্যানার্কিজম নিয়ে, যে অ্যানার্কিজমে আসলে কতগুলো ফর্ম হয়, প্রকার হয়। তো এরকম করে এখানে বিভিন্ন ধরনের দেশভাগের বিষয় আছে, তারপরে দান্তের কথা আছে, মাইকেল মধুসূদনের প্রণয়ের কথা আছে। তো এইগুলোর যে ইউনিক পার্সপেক্টিভ আপনি এই বইটা পড়লে বুঝতে পারবেন। সো এত কম্প্যাক্ট বা এত বিস্তৃত আকারের যে একটা বই, তা আমি মনে করি এইটা আসলে এই বইমেলায় একটা ইউনিক একটা সংযোজন। আপনি যদি বইমেলায় যান তাহলে আমার কাছে মনে হয় যে এই বইটা নিলে এটা আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি এবং ইনটিউশনাল যেই অ্যাবিলিটি এটা প্রভূত পরিমাণ আপনাকে মানে বাড়াতে হেল্প করবে, এবং অনেক পার্সপেক্টিভ থেকেও যে একটা রিয়ালিটিকে অবজার্ভ করা যায় ওইটাও এখান থেকে আসলে খুঁজে পাওয়া যাবে। এবং লাস্টে আর একটা কথা বলবো, এই বইতে আপনি এক্সিস্টেন্সিয়ালিজমের অনেক বিষয় পাবেন, বিভিন্ন ধরনের ধর্ম, রাজনীতি, সংস্কৃতি, তারপরে সামাজিকতা, সমাজ, যৌনতা, সব কিছুর একটা পার্সপেক্টিভাল আপনি একটা জার্নির ভিতরে ঢুকে যাবেন যদি আপনি এই বইটা পড়েন। মানে ট্রেন ভ্রমণের সাথে সাথে ট্রেন ভ্রমণগুলো যেমন মানুষ বিভিন্ন জায়গা দেখে, বিভিন্ন জায়গায় ঘোরে, তো লেখকও আপনি এই বই পড়তে পড়তে আপনি লেখকের মনোজগতের সাথে আপনি ঘুরতে থাকবেন এবং ঘাত প্রতিঘাতে জড়াবেন। এই বইটা আপনাকে এইটারই আসলে আমন্ত্রণ জানায়। সো যারা এই বইটা সংগ্রহ করতে চান, তো বইটা যেহেতু একটু মোটাসোটা এবং বইটার দামটাও 1200 টাকা, আদর্শ প্রকাশনী থেকে বের হয়েছে। আপনারা চাইলে বইমেলার আদর্শ 26 নম্বর প্যাভিলিয়ন থেকেও সংগ্রহ করতে পারেন আদর্শ প্রকাশনীর। তো 1200 টাকা। তো এখন আপনাদের জন্য একটা সুযোগ আছে যে যারা, বা একটা সুখবর বলা যায়, যারা এই বইটা আসলে সংগ্রহ করবেন এই ভিডিও দেখে, আমার এই ভিডিও থেকে, সাইকিটক চ্যানেলের এই ভিডিও থেকে, তারা যদি এইখানে স্ক্রিনে দেওয়া যদি সাইকিটক 777 এই কুপন কোডটা ব্যবহার করে যদি আপনারা আদর্শ প্রকাশনীতে মেসেজ করেন, তাহলে আপনারা এখানে 34% ছাড়ে এই বইটা সংগ্রহ করতে পারবেন মাত্র 790 টাকা দিয়ে। সো এটা কেবলমাত্র এই সাইকিটক 777 কুপন কোডের মাধ্যমে সম্ভব। এটা ছাড়া কিন্তু আপনারা এই 34% ছাড় দিয়ে 790 টাকা সংগ্রহ করতে পারবেন না। হ্যাঁ, তো আমি ডিসক্রিপশনে এই আদর্শ প্রকাশনীর পেজ এবং যেসব দরকারি তথ্য আছে সমস্ত কিছু দিয়ে রাখবো। আপনারা জাস্ট মেসেজ করবেন এবং এই কুপন কোডটা তাদেরকে মেনশন করবেন, তাহলে আপনারা 34% ছাড়ে এই অসাধারণ বইটা কিনে নিতে পারবেন। যাদের আগ্রহ আছে এবং যারা ক্রিটিক্যালি এই ব্যাপারগুলা বা ক্রিটিক্যাল, ইনসাইটফুল এবং ইনটিউশনাল টাইপের, ঘরানার টাইপের যে বইগুলো পড়তে পছন্দ করেন, একটু ভিন্ন ধরনের বই পড়তে পছন্দ করেন, তারা এই বইটা কিনতে পারবেন 790 টাকা দিয়ে। তো সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে,
আপনারা জাস্ট চেক করে নেবেন। এবং যারা বইমেলা থেকে সংগ্রহ করতে চান তারা আদর্শ 26 নম্বর প্যাভিলিয়নে চলে যাবেন এবং সাইকিটক 777 এই কুপন কোডটা তাদেরকে বললেই তারা আপনাকে 34% ছাড়ে বইটা দিয়ে দেবে। তো আজকের বুক রিভিউ এই পর্যন্তই। আশা করি আরও অন্যান্য অনেক বইয়ের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। টাটা।